জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার ভারতকে মার্কিন নিষেধাজ্ঞার স্টেট ডিপার্টমেন্টের হুঁশিয়ারি। ক্ষমতা হারাচ্ছে হাসিনা সরকার, ঢাকায় ডোনাল্ড লু জাতিসংঘের চিঠি। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস, চাপে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের সঙ্গে বন্দর চুক্তি, ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি আমেরিকার। 10 বছরের জন্য ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি বিবেচনা করছে তাদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার। ইসরায়েলের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েকদিন পরই এ ঘটনা ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারত ও ইরানের মধ্যে চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে সেটা আমরা জানি। আমরা চাই ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাদের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত জানাক। ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, চাবাহার বন্দর সমস্ত কিছু নিয়েই ভারতের কথা বলা উচিত। আমি শুধু বলবো, যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো যে বহাল রয়েছে তা আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই। পাশাপাশি নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি, যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত। তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে। ইরানের ভারতীয় দূতাবাসের এক্সের একাধিক পোস্ট অনুসারে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ভারত ও ইরানের মধ্যে চুক্তিটি তেহরানে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন দ্বারা স্বাক্ষরিত হয়। এই প্রথম ভারত কোনো বিদেশি বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এই বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের 3টি কোম্পানি সহ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরবরাহকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার দাবি, নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল কারণ এরা গণবিধ্বংসী অস্ত্রের প্রসারকারী এবং তাদের সরবরাহের পথ প্রশস্ত করছিল। সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক, যুগপথ আন্দোলনে জামায়াতকে নেয়ার পরামর্শ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের জোট সঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্কে ছেদ পড়ে। এক পর্যায়ে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলো সরকার পতনে এক দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলনে ছিল না জামায়াত, কিন্তু বিএনপির সঙ্গে মিল রেখে প্রতিটি কর্মসূচি পালন করেছে দলটি। ওই সময় কিছু জোট ও দলের কারণে জামায়াতকে যুগপথ আন্দোলনে রাখা হয়নি। তবে গতকাল সমমনাদের সঙ্গে এক বৈঠকে জামায়াতকে আন্দোলনে নেওয়ার পরামর্শ এসেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজো কমিটি। বিকাল 4:30টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। এরপরে লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির নেতারা। সূত্রে জানা গেছে, এসব বৈঠকে জোট নেতারা জামায়াতকে যুগপথ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন। পাশাপাশি তারা বাম, ডান সহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকেও যুগপথ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন। 2 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উত্তর আমেরিকা খন্দকার মাসুদুল আলম অতিথিকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার বাংলাদেশে এলেন লু। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কা থেকে লু ঢাকা এসেছেন বলে জানা গেছে। ঢাকা সফরের প্রথম দিন তিনি প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। এদিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময়ের কথা রয়েছে তার। এছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে 14 কংগ্রেসম্যান। তারা বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকার সন্ত্রাস, নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখেছে। ওই চিঠিতে তারা বাংলাদেশ জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে।
কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ, তাই হাসিনার এত আক্রোশ। হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল জয়ী, সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঁঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কল ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার। বিআরটিসি গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিম টেলিটকে। বাংলালিংকের কল ড্রপ গ্রামীণফোনের থেকে বেশি। তাহলে টেলিটক এবং বাংলালিংকের সিম বন্ধ না করে গ্রামীণফোনের সিম বন্ধ করে দিল সরকার। দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কারের হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। সেই সময় ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নে সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটি হলো জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যালভাবে স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না। শুধু তাই না, আমেরিকা অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে। এর কারণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনূস নাম করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত। জনসংখ্যার 1/4। তার মানে ভোটের বিষয়ে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয়, তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যাতে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা ও তাদের পরিবারকে দিয়ে ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে। চীনের আরও 37 প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ করে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলে আসছে। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এসব কোম্পানি মার্কিন উপকরণ ব্যবহার করে নজরদারি বেলুন ও দেশটির সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছিল। ফলে এগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলেছে। এর মধ্যে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের কয়েকটি ইউনিটও রয়েছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে 22টি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতে সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছে। এছাড়া 11টি কোম্পানি নজরদারি বেলুন তৈরি করেছে এবং বাকিরা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে 37টি কোম্পানি সহ মোট 355 প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অতীতে কোনো প্রেসিডেন্টের আমলে এত সংখ্যক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। চীনের সামরিক স্বার্থে এসব কোম্পানি মার্কিন প্রযুক্তিতে ব্যবহার করে আসছিল। মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। ফলে তারা আমেরিকায় কোনো ব্যবসায় পরিচালনা করতে পারবে না।